গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্থিতিস্থাপকতা। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে গিয়ে পদার্থের স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কি? পদার্থের একটা ধর্ম। স্থিতিস্থাপকতা হলো পদার্থের একটা নিজস্ব ধর্ম। কীরকম ধর্ম? না, যে ধর্মের জন্য কোনো পদার্থকে যদি বিকৃত করা হয়, তার আকারের পরিবর্তন করলাম বা আকৃতির পরিবর্তন করলাম বা আয়তনের পরিবর্তন করলাম, এই যে পরিবর্তন করছি, যে কারণের জন্য পরিবর্তিত হলো, যদি সেই কারণটাকে অফ করে দেওয়া হয়, কারণটাকে যদি তুলে নেওয়া হয়, তাহলে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করে বা ফিরে চলে যায়। এই যে কারণটাকে, বাহ্যিক কারণটাকে অপসারিত করার ফলে আবার যে আগের অবস্থায় ফিরে চলে যাচ্ছে যে ধর্মের জন্য, এই ধর্মটাকে বলা যায় পদার্থের স্থিতিস্থাপকতা। উদাহরণ হিসেবে দেখায়, মনে করো এটা মনে করো স্টিলের স্কেল। আমি এই স্কেলটা দুই প্রান্ত থেকে একটা বল প্রয়োগ করছি, তা বল প্রয়োগ করলে স্কেলটা বেঁকে যাচ্ছে, অর্থাৎ স্কেলটা আকারের পরিবর্তন। স্কেলটা ছিল স্ট্রেট, সেটা আমি বাঁকিয়ে দিলাম, ধনুকের মতো রেখে গেল, অর্থাৎ আকারের পরিবর্তন ঘটলো। তাহলে এই দুই প্রান্তে বল প্রয়োগ করার ফলে স্কেলটার পরিবর্তন হলো আকারের। যদি বলটাকে অফ করে দেওয়া হয়, অর্থাৎ দুই প্রান্তে যে বল প্রয়োগ করলে বলটা সরিয়ে নেওয়া হয়, তাহলে বস্তু আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। অর্থাৎ বল প্রয়োগ করলাম, আকারের পরিবর্তন ঘটলো, বল প্রয়োগ অফ করে দিলাম, আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এই যে আগের অবস্থায় ফিরে যাওয়া ধর্ম, এটা হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম। তা পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম কাকে বলবো? না, পদার্থের যে ধর্মের জন্য বাহ্যিক প্রতিমিত বলের প্রয়োগে পদার্থের আকার, আয়তন বা একসঙ্গে দুটোই যদি পরিবর্তিত হয়, সেই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক ওই প্রতিমিত বলটা অপসারণের পর আবার আগের অবস্থায় ফিরে যায়, সেই ধর্ম হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম। তো আবার একবার বলি যে পদার্থের যে ধর্মের জন্য বাহ্যিক প্রতিমিত বলের প্রভাবে তার আকার বা আয়তন বা উভয়ই একসঙ্গে পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বলটা অপসারিত হলে আবার আগের অবস্থায় ফিরে যায়, এই ধর্মটা হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম। দেখবে যে কোনো জিনিসকে তুমি গার্ডার ক্ষেত্রে নাও, একটু টেনে লম্বায় বাড়ি দিলে, ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। পেনের স্প্রিং, ডট পেনে দিলে সুইচটা বা যে পেনগুলো পাওয়া যায়, দেখবে তার রিফিলের ডগাতে একটা স্প্রিং লাগানো থাকে, সেই স্প্রিংয়ে জোরে প্রেসার দাও, বসে যাবে, একটু কমে যাবে, দৈর্ঘ্য একটু কমে যাবে, ছেড়ে দাও, আবার আগের অবস্থায় ফিরে যাবে। তাহলে এগুলো হচ্ছে সব স্থিতিস্থাপকতা ধর্মের উদাহরণ। এই স্থিতিস্থাপক ধর্ম কি কি বিষয়ের উপর নির্ভর করে? এক নম্বর হচ্ছে পদার্থের উপাদান, অর্থাৎ পদার্থের উপাদানের উপর স্থিতিস্থাপক ধর্ম নির্ভর করে। সেটা কোন জিনিস? না, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তার স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন রকম হবে, অর্থাৎ উপাদানের উপর নির্ভর করে স্থিতিস্থাপক ধর্মটা পাল্টে যাবে। অর্থাৎ বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই পদার্থের ক্ষেত্রে স্থিতিস্থাপক বেশি, অন্য পদার্থের ক্ষেত্রে কম, তার থেকে আরেকটু বেশি, অর্থাৎ কম বেশি হবে উপাদানের ভিত্তিতে। নেক্সট যেটা হচ্ছে 2 নম্বর, পদার্থের অবস্থা। অবস্থা মানে কঠিন, তরল, গ্যাস, তিনটে পদার্থের মানে তিনটে অবস্থার ক্ষেত্রেই এই স্থিতিস্থাপক ধর্মটা কিন্তু প্রযোজ্য হয়। কিন্তু দেখা যাচ্ছে যে কঠিন পদার্থের ক্ষেত্রে স্থিতিস্থাপক ধর্মটা বেশি, তার থেকে তরলে একটু কম, তার থেকে গ্যাসীয় পদার্থের আরও কম। অর্থাৎ এই পদার্থের অবস্থার উপর কিন্তু এই স্থিতিস্থাপক ধর্মটা নির্ভর করে। 3 নম্বর যেটা বলছি, পদার্থের মধ্যে পদার্থের অপদ্রব্য অবস্থিতি। পদার্থের মধ্যে অপদ্রব্যের অবস্থিতি, অপদ্রব্যের অবস্থিতি, অর্থাৎ একটা বিশুদ্ধ পদার্থ যদি হয়, তার যা স্থিতিস্থাপক ধর্ম হবে, যদি সেখানে কিছু মিশিয়ে দেওয়া হয়, ওটা সাপোজ একটা সংকর ধাতু যদি তৈরি করা হয়, তার স্থিতিস্থাপক ধর্ম কিন্তু তার উপাদানের পদার্থ থেকে আলাদা হয়ে যাবে। অর্থাৎ পদার্থের মধ্যে যখন একটা অন্য পদার্থ মিশিয়ে দিচ্ছি, তখন তার স্থিতিস্থাপক ধর্ম কিন্তু পাল্টে যাবে। নেক্সট যেটা হচ্ছে 4 নম্বর, পদার্থের উষ্ণতা। পদার্থের উষ্ণতা, অর্থাৎ উষ্ণতার উপর কিন্তু স্থিতিস্থাপক ধর্ম নির্ভরশীল। বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপক ধর্ম কমে যায়। উষ্ণতা যত বাড়ানো হবে তত স্থিতিস্থাপক ধর্ম কমবে। একমাত্র ইনভার্টারের ক্ষেত্রে ব্যতিক্রম, যার কোনো পরিবর্তন হয় না, উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাসের সাথে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে বলবো যে উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপক ধর্ম পরিবর্তন ঘটে। এবার এই যে স্থিতিস্থাপক ধর্ম কেন এলো, খুব সংক্ষেপে যদি বলা হয় যে কেন ঘটছে ঘটনাটা, যখনই কোনো পদার্থকে বিকৃত করা হচ্ছে, বিকৃত করা মানে আকারে পরিবর্তন করছি বা আয়তনে পরিবর্তন করছি, যাই করে কেন,
বস্তুর মধ্যে যে কণাগুলো আছে সেই কণাগুলো বা বস্তুর বিভিন্ন অংশের একটা আপেক্ষিক সরণ ঘটে। যে সাম্য অবস্থানে ছিল সাম্য অবস্থান থেকে আপেক্ষিক সরণ ঘটে। যখনই আপেক্ষিক সরণ ঘটছে তখন সেই অণু দুটোর মধ্যে কিন্তু একটা বল ক্রিয়াশীল হয়। সাপোজ এই যে আমি স্কেলটাকে বাঁকাচ্ছি, মনে করি স্কেলটা বাঁকাতে শুরু করলাম, তাহলে যখন বাঁকছে তখন কণা দুটোর মধ্যে দূরত্ব দেখো বাড়ছে। বা একটা তারকে যদি টেনে বাড়ানো হয় বা দড়িকে যদি টেনে বাড়ানো হয় তাহলে দুটো কণার মধ্যে পারস্পরিক দূরত্ব বাড়বে। যখনই দূরত্ব বাড়তে শুরু করলো তা সাম্য অবস্থানে তারা স্থির ছিল, সাম্য অবস্থানে ছিল, যখনই দূরত্ব বেড়ে গেল তখন সেই দুটো কণার মধ্যে যে বল, সেই বল চাইবে কি সেই দূরত্ব কমাতে। ঠিক একইভাবে একটা স্প্রিংকে যদি সংকুচিত করা হয় তা স্প্রিং এর দুটো কণার মধ্যে দূরত্ব ফিক্স ছিল সাম্য অবস্থানে, যখন সংকুচিত করছি দূরত্বটা কমছে, তখন তাদের মধ্যে একটা পারস্পরিক বিকর্ষণ বল কাজ করবে, যে বিকর্ষণ বলের জন্য কণা দুটো দূরত্ব বাড়তে চাইবে। তাহলে এই যে দুটো কণার মধ্যে বা দুটো বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ ঘটছে, এই আপেক্ষিক সরণের ঘটার বিরুদ্ধে কণাগুলোর মধ্যে একটা বল ক্রিয়াশীল হয়, সে আকর্ষণীয় হতে পারে বা বিকর্ষণীয় হতে পারে। এই যে বলটা ক্রিয়াশীল হচ্ছে যে ধর্মের জন্য, সেই ধর্মটা হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম। তাহলে এগুলো হলো যে কি কি বিষয় নির্ভর করে। নেক্সট যেটা বলবো যে কতটা টার্ম এখানে শিখতে হবে। প্রথমেই বলছি বিকৃতি। বিকৃতিটা কি? তা প্রথমে বলছি আমি যে বিকৃতি। বিকৃতি কি না, পদার্থে আমি যেটা বললাম পরিবর্তন। কিসের পরিবর্তন? দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে, ক্ষেত্রফল মানে আকারের আকৃতির পরিবর্তন হতে পারে, বা আয়তনের পরিবর্তন হতে পারে। কেন পরিবর্তন ঘটবে? আমি একটু আগেই বললাম যে বস্তুর বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ ঘটছে বাইরে থেকে প্রতিমিত বলটা প্রয়োগ করার ফলে। তা বাইরে থেকে আমি যে প্রতিমিত বলটা প্রয়োগ করছি, বল প্রয়োগ করার ফলে এই বস্তুর বিভিন্ন কণার মধ্যে একটা আপেক্ষিক সরণ ঘটছে, বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ ঘটছে। সেই আপেক্ষিক সরণ ঘটার ফলে তার কিছু না কিছু পরিবর্তন ঘটবেই, হয় দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে, বা আকারের পরিবর্তন ঘটবে, বা আয়তনের পরিবর্তন ঘটবে। এই যে পরিবর্তন ঘটছে তা প্রাথমিক মানের সাপেক্ষে কতটা পরিবর্তন ঘটছে সেটা হচ্ছে তার বিকৃতি। অর্থাৎ দৈর্ঘ্যে যদি পরিবর্তন ঘটে, দৈর্ঘ্যে কতটা পরিবর্তন ঘটলো, সাপোজ মনে করো কোনো একটা তারের দৈর্ঘ্য ছিল আমার ছোট হাতের এল, বা বড় হাতের ধরি সুবিধা হতো আমাদের, দৈর্ঘ্য ছিল বড় হাতের এল, তারপর একটা প্রসার্য বল প্রয়োগ করা হলো, অর্থাৎ দৈর্ঘ্য বাড়ানোর জন্য একটা বল প্রয়োগ করা হলো, সেই বলের ফলে দৈর্ঘ্য বাড়লে কত না ছোট হাতের এল। তা প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে বড় হাতের এল, আর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ছোট হাতের এল। এই যে দৈর্ঘ্য বৃদ্ধি, আমি কি বললাম যে প্রাথমিক মানের সাপেক্ষে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো, অর্থাৎ আনুপাতিক একটা পরিবর্তন। কি আনুপাতিক পরিবর্তন না দৈর্ঘ্য বৃদ্ধি, আর এটা প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্যের সাপেক্ষে কতটা দৈর্ঘ্য পরিবর্তন ঘটছে, বা প্রাথমিক মানের সাপেক্ষে কতটা পরিবর্তন ঘটছে। এই যে পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে বিকৃতি। তা বিকৃতি সমান কি লিখবো না, এখানে এই ক্ষেত্রে লিখবো যে বিকৃতি সমান লিখবো দৈর্ঘ্য বা আকার বা আয়তনের পরিবর্তন। সবগুলো 105 নিলাম আমি, দৈর্ঘ্য আকার বা আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য বা আকার বা আয়তন। প্রাথমিক দৈর্ঘ্য বা আয়তন। তাহলে বিকৃতি কি বললাম না দৈর্ঘ্য বা আকার বা আয়তনের পরিবর্তন কার সাপেক্ষে না প্রাথমিক সেই মানটার সাপেক্ষে। অর্থাৎ প্রাথমিক মানের সাপেক্ষে ওই রাশিটি যে পরিমাণ পরিবর্তন ঘটে সেটা হচ্ছে বিকৃতির পরিমাণ। কেন বিকৃতি ঘটছে বললাম না বস্তুর মধ্যে বাহ্যিক প্রতিমিত বলটা প্রয়োগ করছি, সে বস্তুর বিভিন্ন অংশের মধ্যে একটা আপেক্ষিক সরণ ঘটে, এই আপেক্ষিক সরণ ঘটার ফলে বস্তুর যে পরিবর্তন হয় সেটা হচ্ছে বিকৃতি। কি করে পরিমাপ করবো? এইভাবে পরিমাপ করলাম। দেখো বিকৃতি উপরে যে রাশি নিচে সেই রাশি, অর্থাৎ দুটো সমজাতীয় রাশির অনুপাত, সেই সমজাতীয় রাশির অনুপাত হওয়ার ফলে বিকৃতি কোনো একক থাকবে না, কোনো মাত্রা থাকবে না। এবং উপরে যদি দৈর্ঘ্য হয় নিচেও প্রাথমিক দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, একক থাকবে না, মাত্রা থাকবে না। আকার যদি হয় আকার বাই আকার, কোনো একক থাকবে না, মাত্রা থাকবে না। আয়তন যদি হয় আয়তন কোনো মাত্রা থাকবে না। এবার খেয়াল রাখবে, আমি একটা কথা বলছি, এখানে যে কথা বলো আকারটা তো পরিমাপযোগ্য রাশি নয়, দৈর্ঘ্যটা পরিমাপযোগ্য রাশি, আয়তন পরিমাপযোগ্য রাশি, কিন্তু আকারটা পরিমাপযোগ্য রাশি নয়। এই আকারটা বলতে আমরা বুঝবো বস্তুর ক্ষেত্রফল, বা সেই বস্তুটা কতটা ক্ষেত্রফল যেটা আছে।
অর্থাৎ ক্ষেত্রফলের পরিবর্তন ডিভাইড বাই প্রাথমিক ক্ষেত্রফল। ঠিক, তার উপরের ক্ষেত্রফল নিচের ক্ষেত্রফল দুটো সমজাতীয় রাশির অনুপাত, সেই কারণে কাটাকাটি হয়ে যাবে, কোনো একক থাকবে না, কোনো মাত্রাও থাকবে না। এটা হবে বিকৃতি। নেক্সট যেটা আসছে পীড়ন। এটা টার্ম যে বিকৃতি পর আসছে তোমার পীড়ন। তাহলে আমি লিখি যে পীড়ন কি। দেখো, বস্তুকে যখনই বিকৃত করা হবে, বাইরে থেকে প্রতিমিত বলটা প্রয়োগ করে যখন আমি বিকৃত করছি, বাইরে থেকে ওই বলটা যদি অপসারিত হয়ে যায়, আমি কি বললাম, স্থিতিস্থাপকতা ধর্ম অনুযায়ী বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করে। তাহলে আগের অবস্থায় কে ফিরিয়ে নিয়ে যাবে? আমি তো বাইরে থেকে বল প্রয়োগে বাধ্য করছিলাম তাকে বিকৃত করতে। যে মুহূর্তে বল টপ করছি সে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তা নিশ্চয়ই আমি যেদিকে বল প্রয়োগ করেছিলাম বস্তুটার ভিতরে ভিতরে আমার অজান্তেই তার বিপরীত দিকে একটা বল কিন্তু জেনারেট করেছিল। ভাবো, এই যে আমি বলছি এই স্কেলটা আমি বাঁকাচ্ছি, আমি কিন্তু দেখছি আমি দুই প্রান্তে বল প্রয়োগ করে বাঁকাচ্ছি, কিন্তু যে মুহূর্তে বলটা ছেড়ে দিলাম সে মুহূর্তে বস্তুর আগের অবস্থায় ফিরে গেল। তা বস্তুটাকে আমি এইভাবে বল প্রয়োগ করে বাঁকালেও বস্তুটা বাঁকলো, কিন্তু ছেড়ে দেওয়ার পরে বস্তুটা ফিরে যাচ্ছে। তা নিশ্চয়ই আমি যখন বাঁকাচ্ছি এই বস্তুর ভিতরে আমার অজান্তে আমি যেদিকে বল প্রয়োগ করেছিলাম তার বিপরীত দিকে একটা বল কিন্তু উৎপত্তি ঘটেছে। এই যে ভিতরে যে বলটা মানে ফিরিয়ে নেওয়ার জন্য যে বলটার সৃষ্টি হচ্ছে সেই বলটার বলা হবে প্রত্যানয়ক বল। তো সেই বলটা আমি বলবো যে প্রত্যানয়ক বল, অর্থাৎ ফিরিয়ে নিয়ে যাচ্ছে বলে। অর্থাৎ ভিতর যে বলটা উৎপত্তি করছে, যেটা তার বিকৃত অবস্থাকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই বলটা আমরা বলবো যে প্রত্যানয়ক বল। এবার প্রতি একক ক্ষেত্রফলে কতটা পরিমাণে বল প্রত্যানয়ক বল ক্রিয়া করছে সেটা হচ্ছে পীড়নের মান। অর্থাৎ পীড়নের মানটা আমি লিখবো, পীড়ন সমান লিখবো এখানটায় যে পীড়ন সমান প্রত্যানয়ক বল ডিভাইড বাই প্রতি একক ক্ষেত্রফল। অর্থাৎ পীড়ন সমান হচ্ছে যে প্রত্যানয়ক বল, যে বলটা তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে, সেই প্রত্যানয়ক বল ডিভাইড বাই ক্ষেত্রফল। এবার আমরা ভাববো যে প্রত্যানয়ক বল আমি কি বললাম, যে ভিতরে যে বলটা উৎপত্তি ঘটছে যেটা তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, সেই বলটা আমি মাপতে পারবো না, কারণ অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আমি ভেবে বুঝতে পারবো যে কেন এই বলটা প্রত্যানয়ক বল জন্ম নিল। আমি বাইরে থেকে বল প্রয়োগ করেছিলাম, বাইরে থেকে ক্রিয়া বল দিয়েছিলাম, ভিতরে প্রতিক্রিয়া বল জেনারেট করেছে। নিউটন কি বলেছিলেন যে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল সমান এবং বিপরীত। আমি বাইরে থেকে যে পরিমাণ ক্রিয়া বল প্রয়োগ করছি ওর ভিতর ঠিক সেই পরিমাণে প্রতিক্রিয়া বলে জন্ম নিচ্ছে, যেটাকে আমি প্রত্যানয়ক বল বলছি। তো বাইরে থেকে আমি যে পরিমাণ ক্রিয়া বল প্রয়োগ করছি ভিতরে ঠিক ততটা পরিমাণই প্রতিক্রিয়া বলে জন্ম নেবে। অর্থাৎ আমি বলবো যে বাহ্যিক এই যে প্রত্যানয়ক বল এবং বাহ্যিক প্রতিমিত বল যেটা প্রয়োগ করেছিলাম সেই দুটো সমান এবং বিপরীত। তো সেক্ষেত্রে আমি লিখবো যে সমান ক্ষেত্রফল থাকলো আর প্রত্যানয়ক বল লিখবো বাহ্যিক প্রযুক্ত বল বা বাহ্যিক প্রযুক্ত প্রতিমিত বল, এটা বলা যেতে পারে বাহ্যিক প্রযুক্ত প্রতিমিত বল। অর্থাৎ বাইরে থেকে আমি যে বলটা প্রয়োগ করছি সেই বলটা হচ্ছে ডিভাইড বাই ক্ষেত্রফল। এই যে অনুপাত পেলাম এই হচ্ছে পীড়নের মান। তাই পীড়নটা কি পেলাম, বল ভাজিত ক্ষেত্রফল। পীড়ন হচ্ছে বল ভাজিত ক্ষেত্রফল। তাই পীড়নের এককটা কি বলবো, বলের একক ডিভাইড ক্ষেত্রফল একক। তো সিজিএস পদ্ধতি হয়, সিজিএস পদ্ধতিতে পীড়ন একক কি বলবো, বলের ডাইন, পীড়ন একক ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এটা সিজিএস পদ্ধতি হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। আর যদি এসআই পদ্ধতি হয় তাহলে হলো নিউটন প্রতি মিটার স্কয়ার। তো সিজিএস পদ্ধতিতে পীড়ন একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, আর এসআই পদ্ধতি নিউটন প্রতি মিটার স্কয়ার। মাত্রা কি হবে, বলের মাত্রা ডিভাইডেড ক্ষেত্রফলের মাত্রা বের করি। বলের মাত্রা কি, পীড়নের মাত্রা বলের মাত্রা ডিভাইড বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা কি m l t টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই l স্কয়ার, ক্ষেত্রফলের মাত্রা l স্কয়ার। কাটাকাটি কি পাবো যে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। তাহলে পীড়নের মাত্রা পেলাম, অর্থাৎ পীড়নের ক্ষেত্রফল পীড়নের এককটা পেলাম, পীড়নের মাত্রা পেলাম। তা পীড়নটা কি, না ভিতর যে বলটা তৈরি হচ্ছে, মানে যে বলবো পীড়নের বল ভাজিত ক্ষেত্রফল চাপের সঙ্গে সাদৃশ্য রয়েছে।
বল ভাজিত ক্ষেত্রফল, অর্থাৎ ভিতরে যে প্রত্যনের বল জন্ম নিচ্ছে তার থেকে পীড়নটার উৎপত্তি হচ্ছে। এবার একটা প্রশ্ন ভেবে নাও, ভাববে তোমরা যে পীড়ন এবং বিকৃতির মধ্যে কোনটা মৌলিক? মৌলিক মানে আগে কে ঘটছে, মানে কার সাপেক্ষে কার পরিবর্তন হচ্ছে কোনটাই? আগে পীড়ন আসছে যে বিকৃতি সৃষ্টি হচ্ছে, না আগে বিকৃতি সৃষ্টি হচ্ছে তারপর পীড়ন আসছে? মনে রাখবে যে বিকৃতি হলো মৌলিক, আগে বিকৃত হবে তারপর ভিতরে পীড়নের জন্ম নেবে। বিকৃতি যদি না হয়, বস্তুটা যদি আমি বিকৃত না করি, তার ভিতরে কিন্তু পীড়নের উৎপত্তি ঘটবে না। অর্থাৎ বিকৃত হলে তবে পীড়ন আসবে। সেই কারণে বলে বিকৃতি মৌলিক, পীড়ন কিন্তু মৌলিক নয়। বোঝা গেছে? এর প্রসঙ্গে আরেকটা কথা বলা আছে যে আমি বললাম যে বাইরে থেকে যে প্রতিনিধিত বলটা প্রয়োগ করছি সেই বলটা অপসারিত হয়ে গেলে বস্তুটা আগের অবস্থায় ফিরে যাবে। কি ধর্মের জন্য? না স্থিতিস্থাপক ধর্মের জন্য ফিরে যাবে। কতক্ষণ পর্যন্ত? আমি বাইরে থেকে বল বাড়াচ্ছি, আগের অবস্থায় ফিরে যাচ্ছি, বল বাড়িয়ে যাচ্ছি, বল তুলে নিলাম, আবার আগের অবস্থায় ফিরে গেল, বলের মানে একটু বাড়ালাম, বিকৃত করলাম, বলটা সরিয়ে নিলাম, আবার আগের অবস্থায় ফিরে যাবে। তা আমি ইচ্ছা মতো বল বাড়িয়ে বাড়িয়ে যাব, সেই বলটাকে ফিরিয়ে তুলে নেবো বা অফ করে দেবো, আবার আগের অবস্থায় ফিরে যাবে। এটা কি সম্ভব? প্রত্যেকের একটা লিমিট থাকে, সীমা থাকে। অর্থাৎ নির্দিষ্ট সীমা পর্যন্ত এই ঘটনাটা ঘটবে। কিসের সীমা? আমি বাইরে থেকে যে প্রতিমিত বলটা প্রয়োগ করছি সেই প্রতিমিত বলটার একটা নির্দিষ্ট সীমা থাকবে। সেই সীমা পর্যন্ত যদি আমি বল প্রয়োগ করি এবং বলটাকে যদি অপসারিত করা হয় তাহলে বস্তুটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে যাবে। কিন্তু যদি সেই পরিচিত সেই সীমার বাইরে আমি বল প্রয়োগ করি তাহলে বস্তু কিন্তু পুরোপুরি আগের অবস্থায় ফিরবে না, তার কিছু স্থায়ী বিকৃতি ঘটতে শুরু করবে। তা যে বাহ্যিক প্রতিমিত বলে সর্বাধিক যে মান পর্যন্ত বস্তুটা ওই আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে সেইটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা এটা প্রত্যেক পদার্থের ক্ষেত্রে আলাদা হবে, কিন্তু যে পার্টিকুলার নির্দিষ্ট মান তা নয়। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা মানটা বিভিন্ন হবে। অর্থাৎ বাইরে থেকে আমি বল প্রয়োগ করছি, সেই বলের একটা সর্বাধিক মান থাকবে, যে মান পর্যন্ত বল প্রয়োগ করলাম বস্তুটা বিকৃত হলো, বলটাকে সরিয়ে নিলাম, বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে গেল। সেই যে সর্বাধিক মান বাইরের প্রতিনিধিত্ব বলের, সেই সর্বাধিক মানটাকে বলা হবে স্থিতিস্থাপক সীমা। এবার বিজ্ঞানী হুক তিনি বলেছিলেন এই স্থিতিস্থাপক সীমার মধ্যে, সীমার বাইরে নয়, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক হবে। বিজ্ঞানী হুক বলেছেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি কিন্তু পরস্পরের সমানুপাতিক হবে। অর্থাৎ আমরা বলবো যে পীড়ন ইজ প্রপোর্শনাল বিকৃতি। পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক হবে কখন? এই স্থিতিস্থাপক সীমার মধ্যে, বিজ্ঞানী হুকের মতে। পীড়ন প্রপোর্শনাল বিকৃতি, অর্থাৎ আমি কি লিখবো যে পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি সমান একটা ধ্রুবক। কারণ এই সমানুপাতিক চিহ্নতে সমান চিহ্ন দিতে হলে ধ্রুবক, অঙ্কের নিয়মে ধ্রুবক আছে। পীড়ন এবং বিকৃতি অনুপাত হচ্ছে ধ্রুবক। এটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হবে, বিভিন্ন প্রকার বিকৃতির ক্ষেত্রে বিভিন্ন হবে। যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে হয় একরকম হবে, যদি ক্ষেত্রফলের ক্ষেত্রে হয় একরকম হবে, আয়তন ক্ষেত্রে হলে আর একরকম হবে। অর্থাৎ পীড়ন এবং বিকৃতি যে অনুপাত, সেই অনুপাতটা হচ্ছে একটা ধ্রুবক। এইটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুবকটার নাম হচ্ছে গিয়ে পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্ক। মনে রাখবে, পীড়ন এবং বিকৃতি যে অনুপাত, সেই অনুপাতটা বলা হচ্ছে পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্ক। যদি এবার এই যে পীড়ন বললাম, এই পীড়নটা যদি দৈর্ঘ্য বরাবর হয়, অর্থাৎ কোনো বস্তুকে মনে করো বল প্রসার্য বল প্রয়োগ করলাম, তারপরে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো, তাহলে কি হবে? বিকৃতিটা হবে দৈর্ঘ্য বিকৃতি। সেই বিকৃতি বলা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। আমি মুছি উপরটাই, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যদি পরিবর্তন হয়, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর বিকৃত করার ফলে দৈর্ঘ্য বরাবর যদি পীড়ন আসে, তাহলে কি হলো? যদি দৈর্ঘ্য বরাবর পরিবর্তন ঘটে তাহলে সেই বিকৃতি বলা হবে অনুদৈর্ঘ্য বিকৃতি, আর পীড়নটা হবে অনুদৈর্ঘ্য পীড়ন। দৈর্ঘ্য বরাবর যদি পরিবর্তন হয় তাহলে এটা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন, আর বিকৃতি হবে অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়ন এবং নিচে হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। এটা একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমি বললাম যে পীড়ন এবং বিকৃতি অনুপাত হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। বিভিন্ন বিকৃতি ক্ষেত্রে নামটা পাল্টে যাবে। দৈর্ঘ্য বরাবর যদি হয় তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতি, এই যে গুণাঙ্ক পাবো, এই গুণাঙ্কটা হচ্ছে যে ইয়ং গুণাঙ্ক। এই গুণাঙ্ক হচ্ছে ইয়ং গুণাঙ্ক।
অর্থাৎ অনুদৈর্ঘ্য বিকিরণ এবং অনুদৈর্ঘ্য বিকৃতি অনুপাত হচ্ছে ইয়ং গুণাঙ্ক, এবং একে লেখা হয় ইংরেজি বড়হাতের ওয়াই অক্ষর দিয়ে। তাহলে ইয়ং গুণাঙ্ক কি না, অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতি অনুপাত হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্কের এককটা কি হবে? দেখো বিকৃতি কোন একক আমি একটু আগে বললাম, তাহলে পীড়নে যা একক হবে ইয়ং গুণাঙ্কের একক তাই হবে, পীড়নে যা মাত্রা হবে ইয়ং গুণাঙ্কের মাত্রা তাই হবে। যেহেতু বিকৃতি মাত্রাহীন রাশি, এককহীন রাশি, তো বিকৃতির কোনো একক নেই, মাত্রা নেই, তাহলে পীড়নে যা একক বা মাত্রা হবে ইয়ং গুণাঙ্কের একক বা মাত্রা তাই হবে। তাহলে পীড়নে একক কি বলেছিলাম সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, ইয়ং গুণাঙ্কের একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এখানে এসআই পদ্ধতি বলেছিলাম নিউটন পার মিটার স্কয়ার, ইয়ং গুণাঙ্ক কি হবে নিউটন পার মিটার স্কয়ার। বোঝা গেল? এবার আমি ইয়ংয়ের রাশিমালা একটা প্রতিষ্ঠা করি, যে রাশিমালার উপর তোমাদের ছোট ছোট অঙ্ক হয়তো করতে পারে, কারণ সিলেবাস আছে দু একটা অঙ্ক আমাদের। তাহলে পীড়ন আমি বলি কি, পীড়ন মানে চাপের সঙ্গে সাদৃশ্য, বাইরে কতটা বল প্রয়োগ করেছিলাম, তারপরে একক ক্ষেত্র কতটা বল প্রযুক্ত হচ্ছে। ধরলাম ক্ষেত্রফলের মান ছিল এ, আমি বাইরে থেকে বল প্রয়োগ করেছিলাম এফ, অর্থাৎ এ ক্ষেত্রফল জুড়ে এফ পরিমাণ বল প্রযুক্ত হয়েছে। তাহলে একক ক্ষেত্র কতটা বল প্রযুক্ত হয়েছে না এফ বাই এ, এটা হচ্ছে পীড়ন। আমি একটু আগে বললাম যে একক ক্ষেত্র যে কোনো বল প্রযুক্ত হয় সেটা হচ্ছে পীড়ন। আর অরিজিনাল দৈর্ঘ্য ছিল বড় হাতের এল, দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে না ছোট হাতের এল। তো বিকৃতি কি হবে? দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, অর্থাৎ ছোট হাতের এল বাই বড় হাতের এল, এটা হচ্ছে বিকৃতি। কিসের বিকৃতি না অনুদৈর্ঘ্য বিকৃতি। আমি ছোট করে লিখছি অনুদৈর্ঘ্য পীড়ন, এটা অনুদৈর্ঘ্য বিকৃতি আমি লিখলাম না কি, মুখে বলে দিচ্ছি যে এফ বাই এ যে দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে, তাহলে এই ক্ষেত্রে এটা বলবো অনুদৈর্ঘ্য বিকৃতি, এবং এই পীড়নটা হবে অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে ওয়াই সমান লিখতে পারি এখানটায়, লিখছি এখানটায় ওয়াই সমান উপরে কি বলেছি অনুদৈর্ঘ্য পীড়ন। অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি এফ বাই এ, আমি লিখছি এখানটায় এফ বাই এ ডিভাইডেড অনুদৈর্ঘ্য বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে সুতরাং গুণ করো এফ প্রথম ইন্টু চতুর্থ বাই দ্বিতীয় ইন্টু তৃতীয়, এফ বাই এ ইন্টু ডিভাইডেড বাই স্মল এল ক্যাপিটাল, সেটাকে পেলাম এটা কি ওয়াই। এইটা হচ্ছে অরিজিনাল সূত্র ইয়ং গুণাঙ্ক। এটা কি ক্ষেত্রফল, স্মল এটা কি দৈর্ঘ্যের পরিবর্তন, ক্যাপিটাল এলটা কি অরিজিনাল দৈর্ঘ্য, আর এফ হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত প্রতিনিধিত বল। এবার এই সূত্রে ছোট্ট একটা অঙ্ক তোমাদেরকে বলে দিই, তাহলে লেখো অঙ্কটা, যে অঙ্কটা বলছে যে 30 মিটার দীর্ঘ ও এবং 2 গুণিত 10 টু দি পাওয়ার -6 মানে 2 × 10 টু দি পাওয়ার -3 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একটি তারের এক প্রান্তে 7 কেজি ওজন ঝোলানো তারের দৈর্ঘ্য বৃদ্ধি এত হয়। আমি লিখছি অঙ্কটা, আমি এই সূত্র লেখা থাকলো, আমি অঙ্কটা ভাষা দিয়ে মুখে বলছি আর লিখছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। বলছে 30 মিটার দীর্ঘ, তার প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এর হচ্ছে 30 মিটার, 2 × 10 টু দি পাওয়ার -6 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ মানে যে ক্ষেত্রফল 2 × 10 টু দি পাওয়ার -6 মিটার স্কয়ার, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফল। একটি তারের এক প্রান্তে 7 কেজি ওজন ঝোলানো হয়েছে। 7 কেজি, কেজি কেজিটা কিসের একক? ভরের একক। যদিও মুখে বলছি 7 কেজি ওজন, কিন্তু খেয়াল রাখবে যে এককটা কিসের আছে, ভরের একক আছে না ওজনের একক আছে। ওজন মানে বল, তাহলে একক তাহলে বলের একক, তাহলে সেটা অরিজিনাল ওজন। আর নাহলে এখানে 7 কেজি, কেজি মিন্স ভর, অর্থাৎ আমি লিখবো এম সমান হচ্ছে 7 কেজি। 7 কেজি ভরে একটি তারের ঝোলানো তারের দৈর্ঘ্য বৃদ্ধি 0.49 × 10 টু দি পাওয়ার -2, অর্থাৎ স্মল এল হচ্ছে 0.49 × 10 টু দি পাওয়ার -2 এত মিটার যদি হয়, তাহলে তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। তাই আমি বলছি যে অঙ্কের ভাষা লিখেছি, এই অঙ্কের ভাষা লিখেছি, মৌখিক ভাষায় কি হবে না, একটা তার আছে মনে করো, সেই তারটার অরিজিনাল দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, তারটার ক্ষেত্রফল কত না 2 × 10 টু দি পাওয়ার -6 মিটার স্কয়ার, তারটার মোট, তারটার এক প্রান্তে এই পরিমাণ ওজন ঝুলি বাটটা, মানে 7 কেজি একটা 7 কেজি পরিমাণ বাটটা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারটাকে উপরে কোথাও বেঁধে দেওয়া হয়েছে মনে করো যে 30 মিটার ঝুলছে, প্রস্থচ্ছেদ এত, এবং নিচের প্রান্তে 7 কেজি ভর ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার ফলে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি কত করেছে না 0.49 × 10 টু দি পাওয়ার -2 মিটার পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করেছে। যদি হয় তাহলে সেই তারটা যে উপাদানে তৈরি, সেই উপাদানের ইয়ং গুণাঙ্কের মানটা কত হবে। তবে আমি সূত্র পেয়েছি এ টি এল, এইটা আমি এখানে এম সমস্ত মান দেওয়া যাবে, এল এ এ সব আছে, এফ এর মানে দেওয়া নেই, কিন্তু এফ এর মানটা ঘুরিয়ে দেওয়া আছে যে এম সমান 7 কেজি।
7 কেজি, এম যদি 7 কেজি হয় তাহলে এখানে এফ ওজন, বস্তু ওজন হচ্ছে এম ইন্টু জি, অর্থাৎ 7 ইন্টু 9.8 এত নিউটন। তো 7 ইন্টু 9.8 নিউটন, ওটা হলো বস্তু ওজন। তো সমস্ত মান পেয়ে গেলে, এফ এর মান পেয়ে গেছো, এল এর মান পেয়ে গেছো, তারপরে বসিয়ে দাও। তাহলে কি লিখবো, ওয়াই সমান এফ, এফ মানে কত 7 ইন্টু 9.8 নিউটন ইন্টু বড় হাতের মানে কত 30 মিটার ডিভাইড বাই এ, এ মানে কত, এটা 30 মিটার বললাম মনে করো, আর এটা ওজন ছিল কত, এত নিউটন। তাহলে আমি একটু ছোট করে লিখি এখানটা, এত নিউটন ইন্টু 30 মিটার ডিভাইড বাই এ, এ মানে 2 ইন্টু 10⁻⁶ মিটার স্কয়ার ইন্টু স্মল এল কত 0.49 ইন্টু 10⁻² মিটার। তাহলে এই মিটার এগুলো কাটলো, শুধু নিউটন পার মিটার স্কয়ার থেকে যাবে। তাহলে কি লিখবো, এবার গুণ ভাগ করে যা আসবে, আমি গুণ ভাগ করছি না, আমি দেখে বলে দিচ্ছি কতটা উত্তর আসছে, ওটাই তোমরা গুণ ভাগটা বাড়িতে করে নেবে। 2 × 10⁻⁶ 1.10 এর বলে 2.1, এটা বলে আসছে 2.1 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। আমি গুণটা করছি না, বাইরে কোনো করে নেবে, কারণ সময়ের অভাব আছে। তাহলে এই যে গুণ করলাম, ওয়াই এর মানটা পেলাম, এফটা কাজে লাগালাম, এখানে জাস্ট বসিয়ে দিলাম, এই একক দুটো সমজাত অনুপাত কেটে গেল, এখানে নিউটন থাকলো, নিউটন পার মিটার স্কয়ার থাকলো, আর এই গুণ ভাগ করলে পেলাম এই সংখ্যাটা। অর্থাৎ যে উপাদান দিয়ে তারটা তৈরি হয়েছে, সেই তারটার উপাদানের ইয়ং গুণাঙ্কের মান হচ্ছে এত নিউটন পার মিটার স্কয়ার। এরকম ছোট ছোট অঙ্ক বাড়িতে করবে, প্র্যাকটিস করবে, তাদের ভয় কেটে যাবে। নেক্সট যেটা বলছি যে স্প্রিং এর বল ধ্রুবক, অর্থাৎ বল ধ্রুবক, এটা একটা নতুন টার্ম, স্প্রিং এর ক্ষেত্রে প্রযোজ্য। আমি লিখবো একটা স্প্রিং এর বল ধ্রুবক। ভাবো এখানে একটা স্প্রিংকে আমি ফিক্স করেছি, যে এই স্প্রিংটা আছে, যে স্প্রিংটা নিচেতে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, অর্থাৎ আমি এফ পরিমাণ টান দিতে পারি, কোনো একটা ওজন ঝুলিয়ে দিতে পারি আগের অঙ্কটার মতো। তাহলে কি হবে, অরিজিনাল দৈর্ঘ্য ছিল, যদি বলটা প্রয়োগ করি তা সেই দৈর্ঘ্য থাকবে, কিছু দৈর্ঘ্য বৃদ্ধি করবে। কত দৈর্ঘ্য বৃদ্ধি করলো, আমি ধরলাম যে এল এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করেছে। অর্থাৎ আমি ছবি যদি আঁকি, যে প্রথমে ধরনের এই স্প্রিংটা এরকম দৈর্ঘ্য ছিল, যখনই স্প্রিংটাকে ওজন ঝুলিয়ে দিচ্ছি, এফ পরিমাণ ওজন ঝুলিয়ে দিলাম, সেই বল কোন কাজ নিচে দিয়ে কাজ করছে। তাহলে স্প্রিংটা অরিজিনালি এই পর্যন্ত দৈর্ঘ্য ছিল, এখন দৈর্ঘ্য কত হলো, এই পর্যন্ত দৈর্ঘ্য হলো। তাহলে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি করলো, এই দৈর্ঘ্য বৃদ্ধি গ্রহণ করে এক্স। অর্থাৎ এইটা ছিল অরিজিনাল দৈর্ঘ্য, যখন ওজন ঝুলাইনি বা আমি বল প্রয়োগ করিনি, আমি স্প্রিংটা এক প্রান্তে বল প্রয়োগ করলাম, তারপরে এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করলো। তাহলে এই যে এফ বল প্রয়োগ করার এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটছে, স্থিতিস্থাপকতার ধর্ম অনুযায়ী যদি এফ বলটাকে অফ করে দেওয়া হয়, তো আবার এটা সংকুচিত হয়ে যাবে। তাহলে এই যে এফ বল এবং দৈর্ঘ্য বৃদ্ধি, এই দুটো পরস্পরের সমানুপাতিক হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে এফ ইজ প্রপোর্শনাল এক্স, যেমন বল প্রযুক্ত হবে সেই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে, যদি তবে সীমার স্থিতিস্থাপক সীমার পর্যন্ত থাকে। সে সীমা অতিক্রম করে গেলে তার একটা স্থায়ী বিকৃতি ঘটে যেতে পারে। তা ধরে নিচ্ছি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে এই ঘটনা ঘটছে, তাহলে এফ প্রপোর্শনাল এক্স। এর একটা মাইনাস চিহ্ন আসে, যদি মাইনাস কেন আসে, কারণ আমি বলটা প্রয়োগ করছি এই এফ নিচের দিকে, আর এক্স মানে এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করবে নিচের দিকে, আর এফ যে বার থেকে বলটা প্রয়োগ করছি, তারপরে প্রত্যানায়ক বলের ভিতরে জন্ম নেবে এই দিকে, একটা প্রত্যানায়ক বল আছে আমাদের। তো তোমাদের মাইনাসটা আমি কি জন্য বললাম আবার বলে দিচ্ছি, বাইরে আমি এফ বল প্রয়োগ করলাম, ভিতরে তার একটা প্রতিক্রিয়া বলে জন্ম নিয়েছে, যে প্রতিক্রিয়া বলটা তাকে ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই প্রতিক্রিয়া বলটা বিপরীত দিকে উপর দিয়ে কাজ করবে। তা দৈর্ঘ্য বৃদ্ধি করছে নিচের দিকে, আর প্রত্যানায়ক বলটা কাজ করছে উপরের দিকে, এই দিক বিপরীত হওয়ার জন্য এটা মাইনাস বলা হয়। কিন্তু আমি অঙ্কের ক্ষেত্রে বলি মাইনাসটা গ্রহণ না করলে ক্ষতি নেই, এফ প্রপোর্শনাল এক্স, বা এটা লিখবো কি যে এফ সমান কে ইন্টু এক্স। কেটা কি না, একটা সমানুপাতিক ধ্রুবক। অঙ্কের নিয়মে যে এই সমানুপাতিক চিহ্ন থেকে সমান চিহ্ন যেতে গেলে একটা ধ্রুবক সংখ্যা আসে। তাহলে কেটা কি, কে সমান লিখবো যে এফ বাই এক্স। এই কেটাই হচ্ছে এই স্প্রিং এর বল ধ্রুবক। এই কেটা হচ্ছে যে ধ্রুবক বললাম, সমানুপাতিক ধ্রুবক, এইটা হচ্ছে এই স্প্রিংটার বল ধ্রুবক। তার সংজ্ঞা কি বলবো না, এক্স এর মান যদি 1 হয় মনে করো, তাহলে এক্স যদি 1 হয় তাহলে কে সমান কি বলবো এফ। এক্স এর মান যদি 1 হয় কে সমান হবে কি এফ।
অর্থাৎ একক পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে গেলে যে পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে সেটা হচ্ছে তার স্প্রিং বল ধ্রুবক। আমি বাইরে থেকে যে বলটা প্রয়োগ করবো ভিতরে সেই পরিমাণ বলই জন্ম নেবে, আমি একটু আগে বলেছি আমি ওটা। অর্থাৎ বাইরে থেকে যতটা বল প্রয়োগ করবো ভিতরে সেই পরিমাণ প্রতিক্রিয়া বল নেবে, সেই প্রতিক্রিয়া বল হচ্ছে এফ। তো আমি বাইরে থেকে বল প্রয়োগ করছি সেটাই প্রতিক্রিয়া বল জন্ম নিচ্ছে বলে, তো এক্স ইজ কে সমান হচ্ছে গিয়ে এফ। আমি কি বললাম যে একক পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে গেলে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে সেই স্প্রিং এর বল ধ্রুবক। অর্থাৎ একক পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বল সেটা হচ্ছে সেই স্প্রিং এর বল ধ্রুবক। নেক্সট যেটা এই স্থিতিস্থাপকতার সর্বশেষ যেটা বক্তব্য, যে আমাদের দৈনন্দিন জীবনে স্থিতিস্থাপকতার ব্যবহারিক প্রয়োগ কিরকম ঘটে। দেখো, যখন বাড়ি তৈরি করা হয়, বাড়িতে ঢালাই যখন করা হয়, লোহার রড দিয়ে খাঁচা বেঁধে ঢালাইটা করা হয়। কারণ কি, ওই লোহার রড যেটা নিচ্ছি সে লোহার উপাদানের স্থিতিস্থাপকতার ধর্মটা কাজে লাগিয়ে ছাদটা নিচের দিকে নেমে আসতে পারবে না। দেখবে ছাদে যে বিমটা দেওয়া হয়, বিমের শেপটা দেখবে, এটা যে বিম হয়, বিমে ভাবি বিমের শেপটা কখনো এই মতো করা হয় না, এরকম আয়ের মতো শেপে করা হয়। ইংরেজি আই যেমন দেখতে, অর্থাৎ এই যে আই, এই আয়ের মধ্যে বিমটা দেখতে হয়, অর্থাৎ এইভাবে বিমকে প্লেস করা হয়। অর্থাৎ নিচের দিকটা বেশি থাকে, উপরের দিকটা এই চওড়াটা কম থাকে, উচ্চতা বেশি থাকে। কখনো কিন্তু বিপরীত ঘটনা ঘটে না যে চওড়াটা বেশি উচ্চতাটা কম। এটা স্থিতিস্থাপক ধর্মকে কাজে লাগিয়ে আমাদের ওটা ব্যবহারিক প্রয়োগ। আবার রাবারে যেমন মনে করো স্থিতিস্থাপক ধর্মটা কম, সেটা রাবারটাকে প্যাকিংয়ের ক্ষেত্রে কাজে লাগানো হয়। প্যাকিং করতে গেলে বেশ টাইট করে প্যাকিং থাকে, সেই ধর্মটা কাজে লাগানো হয়। নেক্সট যেটা হচ্ছে যে বলবো কি, যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি না, বাইরে থেকে আমি যে বলটা প্রয়োগ করছি তার ফলে বস্তুটা বিকৃত হচ্ছে, বলটাকে আমি সরিয়ে নিচ্ছি, বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তা বাইরে থেকে যে প্রতিমিত বলটা প্রয়োগ করছি সেই বলটা যে কোনো মানের জন্য যদি বস্তুটা বিকৃত হয় এবং বলটাকে সরিয়ে নিলে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে যায়, তখন সেই বস্তু বলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আমি একটা সীমার কথা বলেছি, স্থিতিস্থাপক সীমা, সেই সীমা পর্যন্ত বল প্রয়োগ করলাম, বল সরিয়ে নিলাম, বস্তুটা আগের অবস্থায় ফিরে যায়। কিন্তু এই ক্ষেত্রে বলছি আমি যে ওই কোনো সীমা থাকবে না, আমি বাইরে থেকে যে কোনো মানে বল প্রয়োগ করে বিকৃত করলাম, বলটাকে সরিয়ে নিলাম, বস্তুটা আবার সম্পূর্ণ অবস্থা আগের অবস্থায় ফিরে গেল। এটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এবং বাস্তবে এরকম পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কিন্তু কোনো অস্তিত্ব নেই। এরপর যেটা বলা হচ্ছে যে পূর্ণ নমনীয় বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বলে পূর্ণ নমনীয়। এর ক্ষেত্রে কি, এই যে পূর্ণ নমনীয় বস্তু বলছি, এদের ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমার মানটা কম হয়। ফলে এই সীমার মান কম হওয়ার ফলে যে একটুখানি বেশি বল প্রয়োগ করলে বস্তুটা স্থায়ী বিকৃতি ঘটে যায়, কোনো অবস্থাতে আর আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করে না, বস্তুটা স্থায়ী বিকৃতি ঘটে যায়। অর্থাৎ বাইরে বল প্রয়োগ করলাম, বস্তুটা বিকৃতি ঘটলো, বলটাকে সরিয়ে নিচ্ছি, কিন্তু বস্তু কিন্তু আর আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে না, একটা স্থায়ী বিকৃতি ঘটে যায়। যদি এইরকম ঘটনা ঘটে সেই বস্তু বলা হবে পূর্ণ নমনীয় বস্তু। এবং এই পূর্ণ নমনীয় এরকম বস্তু কিন্তু আমাদের ব্যবহারিক ক্ষেত্রে খুব কম দেখতে পাওয়া যায়। তবে মোটামুটি একটু উদাহরণ হিসেবে বলা যায়, অ্যাকুরেট না হলেও, যে কাদামাটি ডাব মনে করো, আরে কাদামাটি একটা হাত দিয়ে ঘুরে গোল বলের মতো করা আছে, যদি একটু প্রেসার দেওয়া হয় তখন পুরো চ্যাপ্টা হয়ে যাবে, আর স্থায়ী বিকৃতি ঘটে যাচ্ছে। পূর্ণ নমনীয় বস্তু মোটামুটি এই রকম টাইপের উদাহরণ দেওয়া যেতে পারে। নেক্সট যেটা হচ্ছে যে প্রসার্য, অর্থাৎ পূর্ণ নমনীয় হলো নেক্সট যেটা আমরা বলবো যে ওখানটা হচ্ছে তোমার যে প্রসার্যতা। প্রসার্যটা কি না, এই ক্ষেত্রে তাই যে স্থিতিস্থাপক সীমা যেই পেরিয়ে যাচ্ছে তার ফলে বলের মান যদি বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ বলের মানটা স্থিতিস্থাপক সীমার পরে যদি বাড়ানো হয় তাহলে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি প্রচণ্ড হারে ঘটতে থাকে। অর্থাৎ প্রসার্য মানে দৈর্ঘ্যে বাড়তে থাকে, খুব দৈর্ঘ্য বৃদ্ধিতে বেড়ে যায়, সেই রকম বস্তু বলা হবে প্রসার্য বস্তু। অর্থাৎ তার প্রসার্যতা বেশি, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার পরে যখন বল প্রয়োগ করছি বাহ্যিক বলটা, সেই বলটা সহ্য করতে না পেরে বস্তুর হিউজ পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে লাগবে, তখন সেই বস্তু বলা হবে প্রসার্যতা বা ধর্মটা প্রসার্যতা, এবং সেই বস্তু প্রসার্য বস্তু। আর একটা যেটা হচ্ছে ভঙ্গুর বস্তু। ভঙ্গুর কি, এটাও ক্ষেত্রে তাই যে স্থিতিস্থাপক সীমার মানটা কম, সেই সীমার অতিক্রম করে যে বাইরে থেকে প্রতিবিধ বল প্রয়োগ করা হয়, বেশি মানে বল প্রয়োগ করায় বস্তুটা হয় ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে, তখন সেটা হচ্ছে ভঙ্গুর বস্তু। সে ভঙ্গুর বস্তু কি উদাহরণ, কাঁচ, যেমন লোহা এবং কাঁচের সঙ্গে তুলনা করো, লোহাটা চট্ট ভাঙে না বা চট্ট ছেড়ে না, কিন্তু কাঁচ যদি একটুখানি বল প্রয়োগ করো কাঁচটা ভেঙে যাবে। তো লোহার সাপেক্ষে কাঁচটা হচ্ছে ভঙ্গুর। যার এই স্থায়ী বিকৃতি ঘটার প্রবণতা যত বেশি হবে, মানে ভেঙে যাওয়ার প্রবণতা যত বেশি হবে, তার ভঙ্গুরতা তত বেশি হবে। তার লোহা এবং কাঁচের তুলনায় সাপেক্ষে কাঁচ কিন্তু ভঙ্গুর। যে প্রসার্যটা বললাম যে তামার তার যদি টেনে বাড়ানো হয় চট্ট ছিঁড়বে না,
অর্থাৎ সরু তারে পরিণত করা যায় তামাকে টেনে। এই গুণটা কাজে লাগে, এই প্রসার্য মানে প্রসার্যতার গুণটা কাজে লাগিয়ে আমরা কিন্তু পরিবাহী পদার্থের হিসাবে তামার তারকে ব্যবহার করি, কারণ সে আমরা টেনে সরু তারে পরিণত করতে পারি, কারণ সেই সরু তার অনেকটা লোড নিতে পারে। আর নমনীয় ক্ষেত্রে কি বললাম, যে দেখবে যে আমি বললাম নমনীয় বস্তু যদি হয়, নমনীয় বস্তু তাকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়। সোনা রূপো এদের নমনীয়তা অনেক বেশি, সেখানে পিটিয়ে ওই যারা কারিগর তারা ওই সোনা রূপোতে গহনাগুলো তৈরি করতে পারে, ওই ধর্মটা কাজে লাগে। কিন্তু লোহাকে পিটিয়ে পাতলা পাতা কিন্তু পরিণত করা যাবে না, তার কিন্তু সেটা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো সেই নমনীয় ধর্ম কাজে লাগিয়ে সোনা এবং রূপো কিন্তু আমরা ওই পিটিয়ে পাতলা পাতায় পরিণত করতে পারি। ঠিক আছে, এরপর যেটা নেক্সট একটু উদাহরণ বলে দিই, যে লোহা, ইস্পাত এবং রাবার এই দুটোর মধ্যে স্থিতিস্থাপকতা কার বেশি হবে? ইস্পাত এবং রাবার এই দুটোর মধ্যে স্থিতিস্থাপকতা কার বেশি হবে? আপাত দৃষ্টিতে মনে হবে যে রাবারের স্থিতিস্থাপকতা বেশি, কিন্তু পুরোপুরি ভুল ধারণাটা। ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি রাবারের তুলনায়। কারণ কি, আমি একটু আগেই বললাম যে পীড়ন, এই পীড়নটা কি বললাম, যে প্রযুক্ত বল F ডিভাইডেড ক্ষেত্রফল A, প্রযুক্ত বল F ডিভাইডেড ক্ষেত্রফল A। তো লোহার ক্ষেত্রে ভাবো আমি একই পরিমাণ ক্ষেত্রফল করছি আমি, বা আবার বিকৃতি বলছি, বিকৃতি বলে বলি বুঝতে সুবিধা হবে। দেখো বিকৃতি মানে কি বলবো, ছোট হাতের এলটা বড় হাতের বলেছিলাম, ছোট হাতের এলটা কি না দৈর্ঘ্য বৃদ্ধি, বড় হাতের এলটা কি না প্রাথমিক দৈর্ঘ্য। এবার ভাবো দুটো প্রাথমিক দৈর্ঘ্য মানটা একই, রাবারের প্রাথমিক দৈর্ঘ্য যা, ইস্পাতের প্রাথমিক দৈর্ঘ্য তাই, অর্থাৎ এল এর মানটা এক। এবার ছোট হাতের এলটা কি দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি বেশি করতে হয়, অর্থাৎ একই পরিমাণ রাবার এবং ইস্পাতের দুটো তার নিয়েছি মনে করো, দুটো তার যদি একই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে হয়, কোনটা ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হবে মনে হয়? দেখবে ইস্পাতে অবশ্যই বেশি বল প্রয়োগ করতে হবে রাবারের তুলনায়, কারণ রাবারে একটুখানি বল প্রয়োগ করলেই বেড়ে যাবে, কিন্তু ইস্পাতের সেই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে গেলে অনেকটা বেশি মানে বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ ইস্পাতের ক্ষেত্রে এই এল এর মানটা একই রাখার জন্য এফ এর মানটা বেশি হবে। এফ এর মান যদি বেশি হয় অবশ্যই তার স্থিতিস্থাপক ধর্মটা বেশি হবে। অর্থাৎ আমরা সোজা ছোট করে কি বলতে পারি, যে ইস্পাত এবং রাবারের মধ্যে ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি, কারণ ইস্পাত এবং রাবারের যদি একই পরিমাণে বিকৃতি ঘটাতে হয়, ইস্পাতের ক্ষেত্রে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে রাবারের তুলনায়, সেই কারণে ইস্পাতের স্থিতিস্থাপক ধর্মটা রাবারের তুলনায় অনেক বেশি হবে। বোঝা গেল? তাহলে এই যে আলোচনাগুলো করলাম এগুলো যে স্থিতিস্থাপকতা, এইগুলো তোমরা বাড়িতে একটু ডিটেলসে পড়বে। তাহলে এই বিষয়গুলি আলোচনা করা হলো, যে স্থিতিস্থাপকতা সংক্রান্ত বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম এগুলো বাড়িতে ডিটেলসে পড়বে। দেখো খুব কঠিন নয়, সহজ এবং ইন্টারেস্টিং, মানে ব্যবহারিক ক্ষেত্রে অনেক প্রয়োগ দেখতে পাবে। এগুলো বাড়িতে ভালো করে পড়বে, যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। তা তোমাদের এই যে পড়ানো হলো মোটামুটি সেকেন্ড ইউনিটের সিলেবাস তোমাদের যা ছিল সবটা প্রায় কভার করা হলো। এইবার বাড়িতে পরীক্ষার জন্য, যদিও পরীক্ষা হবে কিনা সন্দেহ আছে আর কি, বাড়িতে প্রিপারেশন নেবে, পরীক্ষার মতো করেই প্রিপারেশন নেবে, তাহলে প্রিপারেশন নিলে তোমাদের সিলেবাসটা কমপ্লিট থাকবে। ওকে, থ্যাংক ইউ।